দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর বার্তা কক্ষে। আমি শামসুজ্জোহা। আপনারা এর মধ্যে জেনেছেন তফসিল ঘোষণার পরের দিনই শুক্রবার দুপুরেই গুলি করা হয় ঢাকা ৮ এর সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে। এর পরের ঘটনাক্রম আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? এরই মধ্যে আজ জানানো হয়েছে দেশ জুড়ে অপারেশন ডেভিল হান্টের ফেজ 2 চলছে। এছাড়াও আমরা গত ২৪ ঘন্টায় দেখলাম সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে এবং ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং সিইসির বক্তব্য নিয়ে জামাত একটি প্রতিক্রিয়াও দেখিয়েছে। এই সব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নির্বাচনের অনুকূলে। আর এই আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমকে। আর এসব নিয়ে প্রথম আলোর আজকের বার্তা কক্ষে আপনাদের সবাইকে স্বাগত। যাচ্ছে আজকের অতিথির কাছে সরাসরি রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমি প্রথমে সিইসির একটা বক্তব্য দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে তিনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়নি। মাঝে, মাঝে ২-১ টা খুন খারাপি হয়। আ এমনকি ওসমান হাদির যে গুলির ঘটনা সেটিকে তিনি বলেছেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আ তিনি যে পদে আছেন সেটি অত্যন্ত স্পর্শকাতর এবং নির্বাচনে তাফসিল ঘোষণার পর পদটা নিয়ে আরো বেশি আলোচনা এবং স্পর্শকাতর বলেই মনে করি আমরা। অত্যন্ত দায়িত্বশীল পদ এটি। সেখানে থেকে অন্য যে যাই বলুক তার এই বক্তব্য আসলে কোনো ইঙ্গিত দেয় কিনা বা এটা আসলে ঝুঁকি বাড়িয়ে দেয় কিনা? আপনি নিরাপদ বোধ করেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। এটা দুর্ভাগ্যজনক। আমি জানি না এটা কেন হয়। আমি কখনো পাওয়ারে ছিলাম না। আসলে পাওয়ারের ম্যাজিকটা ঠিক আমি বুঝতে পারি না। মানে মানুষ এতটা অসংবেদনশীল কিভাবে হয়ে পড়ে? কিংবা এতটা দায়িত্ব জ্ঞানহীন কিভাবে হয়? মৃত্যুর মতো ঘটনা এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে যে মানুষ, তার সম্পর্কে প্রতিক্রিয়া দেওয়ার সময় আসলে মানুষ কিভাবে এরকম নির্মম আচরণ করে, এটা আসলে বুঝতে পারা খুব কঠিন আমার জন্যে। আমি এটা ঠিক বুঝতে পারি না। কিন্তু এটার ইমপ্যাক্টটা আমি বুঝি। যখন আপনি কোনো একটা হত্যাকাণ্ডকে বলেন যে এটা ওই আমার আরেকটা বক্তব্যের কথা মনে পড়ে আরকি। যখন আমাদের দেশে ১ম বড় রকমের ব্যাংক স্ক্যাম ধরা পড়ল, ৪,০০০ কোটি টাকা, আমাদের তৎকালীন অর্থমন্ত্রী বলছিল যে, "ধুর এগুলি কোনো টাকা নাকি এটা নিয়ে।" এবং তারপরে আমরা দেখলাম যে আসলে পাচারের যে কি মহোৎসব হলো। তো যখন আপনি কোনো হত্যাকাণ্ডকে কিংবা হত্যা প্রচেষ্টাকে এবং আপনার তফসিল ঘোষণার ২৪ ঘন্টার ভেতরে ঢাকা শহরের ব্যস্ততম এলাকাগুলি একদম ধরেন প্রকাশ্য দিবালোকে যখন আসলে এই অ্যাটেম্প নেওয়া হয় এবং এই অ্যাটেম্প নেওয়ার পরে যারা এই অ্যাটেম্প নিল তাদের কাউকে আসলে ধরা সম্ভব হয় না। কাউকে ট্রেস করা সম্ভব হয় না। এইরকম সিসিটিভি ফুটেজ সমস্ত কিছু থাকার পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সময়, সময় আমরা যেরকম তাদের চৌকস দক্ষতা দেখি, কখনো, কখনো আসলে খুব হতাশাজনক পারফরম্যান্স দেখি। এইরকম একটা ঘটনার পরে আসলে যেই বিষয়টা দেখা গেল এবং যেইভাবে উনি কমেন্ট করলেন, এইটা খুবই আসলে আমি মানে আমাদের কি ভাষায় বলা উচিত আমি জানি না। কিন্তু এটা আমাদের জাতির জন্য খুব দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি তৈরি করবে বলে আমি আশঙ্কা করি। কারণ আপনি পরবর্তীতে যা কিছুই ঘটনা ঘটবে, এমনিতেই আমাদের নির্বাচন সময়ে সহিংসতার কালচার তো আমরা দেখে এসছি। তো সেই জায়গাটায় আমরা থাকবো না বলে তো এত বড় অভ্যুত্থান, এত রক্তপাত এবং একটা নিরপেক্ষ নির্বাচনের যে আকাঙ্ক্ষা মানুষের। এইবারের অভ্যুত্থানের এইটাও একটা বড় কারণ ছিল যে আসলে একটা শান্তিপূর্ণ পথে একটা গ্রহণযোগ্যভাবে ক্ষমতার পালাবদলটা ঘটবে, একটা শান্তিপূর্ণ পথে নির্বাচন হবে। এবং সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সিএসি আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ এই সময় প্রায় সরকারের ভূমিকা, সরকারও প্রায় সিএসির অধীনস্থ। এরকম একটা সাংবিধানিক পরিস্থিতির মধ্যে যখন উনি এরকম কথা বলে, আমরা হতাশ। আমি খুবই, আপনি যেটা বলছিলেন যে কি বোধ করেন, আমি খুব হতাশ বোধ করি। আচ্ছা, আমি এবারে তার বক্তব্য আসলে এখানে শেষ নয়। আর দুটো উদাহরণ দিয়েছেন তিনি। তিনি আগের সরকারের আমলে অর্থাৎ আওয়ামী লীগের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলের যে সরকার, সেই আমলের দুটো উদাহরণ দিয়েছেন। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব খুন হন নাই, সেই প্রশ্ন তিনি উত্থাপন করেছেন। আর উত্থাপন করেছেন আহসানুল্লাহ মাস্টারের বিষয়ে। তিনিও তো খুন হয়েছেন। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে। এই যে বরং উন্নতি হয়েছে,
এই বক্তব্য তিনি দিয়েছেন। এই উদাহরণ দুটোকে নিয়ে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আপনার মনে হয় কিনা যে তাহলে আগে যা হয়েছে সেটা এখন জায়েজ হয়ে যায় কিনা বা স্বাভাবিক কিনা? এইটাই বলি যে আসলে মনস্তত্ত্বটা কোন জায়গায় আছে? জি, আপনি ওইখানেই অবস্থান করেন। জি। এই ইলেকশন কমিশনের সবচাইতে বড় যে সংকট, হুম, এইটা হচ্ছে যে ধরেন ওই হাসিনার আমলকে যেটাকে আমরা ফ্যাসিস্ট রেজিম বলি। হুম, ওই সময় নির্বাচন কমিশন যেই ধরনের আইন দেয়া পরিচালিত হইতো, জি, যে আইনগুলির সংস্কার করার জন্য হুম, দীর্ঘদিন ধরে এখানকার রাজনৈতিক দলগুলি আন্দোলন করছে, দাবি তুলছে। সেই জিনিসগুলি যেগুলি নিয়ে আসলে নির্বাচন সংস্কার কমিশন যেগুলি সংস্কার করার জন্য পরামর্শ দিয়েছেন, এই নির্বাচন কমিশন এই সমস্ত পরামর্শকে উপেক্ষা করে তাদের স্বাধীনতা খর্ব হবে এই কথা বলে সংস্কারের প্রস্তাবগুলিকে উপেক্ষা করে হাসিনার আমলের যে আইনগুলি সেগুলি দিয়ে নির্বাচন পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করছে। এটা করার মধ্যে ধরেন আইনের একটা ত্রুটি যা ছিল এটা তো সর্বজন স্বীকৃত। তার চাইতে বেশি আপনি যেটা বলছেন হুম, যে আসলে মনস্তাত্ত্বিকভাবে আপনি ওইখানেই অবস্থান করেন কিনা। জি। কেন আপনি মনে করেন যে এই আইনটা কারণ পরিবর্তনযোগ্য নয়? উদাহরণটা এই পুরনো আমলের কেন? উদাহরণটা হুম, উদাহরণটা টানলেন হচ্ছে যে এইখানে হুম, আসলে যাদের অধীনে ইনি চাকরি করেছেন এবং যেইখানে উনি প্রমোশন নিয়েছেন, যেখানে উনি দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ছিলেন, সেই সরকারের সকল কর্মকাণ্ডকে তার আসলে জাস্টিফাইড মনে হয়। এবং মনে হয় বলে ওই সরকারের আমলের খুনকে পর্যন্ত উনি উদাহরণ হিসেবে নিয়ে আসেন। হুম, যেন আবারও অনেকগুলো খুনের ঘটনা ঘটবে এবং চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটবে এবং এটাকে আমরা স্বাভাবিকভাবে মেনে নেব এবং নির্বাচন কমিশন বলবে তখনকার নির্বাচন কমিশনের মতোই যে হুম। একটা এইরকম ভালো একটা নির্বাচন করার পরেও এগুলি নিয়ে কেন প্রশ্ন তোলেন? এরকমের ধরেন দুর্ভাগ্যজনক এই শব্দটা বলা ছাড়া আমি আসলে যে শব্দগুলি সাধারণভাবে এখন জেনজিরা বলে এটা তো আর হুম, হুম। আমরা বলতে পারি না। কিন্তু এইটাকে দুর্ভাগ্যজনক বলা ছাড়া আর আমার জন্য আসলে আমি কোন ভাষা খুঁজে পাই না। আপনি একটা নি এত সব জীবন, এত সব রক্তপাত, এত সব পরিবর্তনের আকাঙ্খা, এত সব কমিশন এগুলি আসলে কিভাবে আসলে এরা ধুলায় মিশিয়ে দিচ্ছে? এইটা হচ্ছে এদের এই বক্তব্য থেকে বেরিয়ে আসে। এখন তাহলে এটা নিয়ে আপনার বক্তব্য কি? আপনি একজন আইনজীবী, একই সাথে একটি দলের প্রতিনিধিত্ব করেন, প্রধান ব্যক্তি। আপনার আ কে আরেকটি উদাহরণ দিই, সেটা হচ্ছে সিইসির এই বক্তব্য বিষয়ে আজকে জামাত ইসলামের আমির বক্তব্য রেখেছেন। আরো অনেক কয়েকজন নেতা সেখানে রাজনৈতিক বিষয়ে বক্তব্য রেখেছেন এবং সিইসির এই বক্তব্য নিয়ে তিনি তার এই মানে কড়া সমালোচনা করেছেন এবং তার এই পদে থাকার বিষয় নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। আমাদের দেখেন আমি প্রশ্নটা এরকম জায়গায় যায় যে এইটা একটা শঙ্খ-করাত বলে আমাদের হুম, গ্রামাঞ্চলে যে আপনি যেদিকেই যাবেন সেদিকেই ও কাটে। হুম, পরিস্থিতিটা এরকম বাংলাদেশের জন্য যে একটা নির্বাচন করা খুব প্রয়োজন। হুম, কারণ পরাজিত শক্তি এই যে এখনো পর্যন্ত তাদের তো কোনো অনুশোচনা বোধ নাই। তারা খুনাখুনিটাকেই ধরেন একটা রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার একটা পদ্ধতি হিসেবে নিচ্ছে। এইটা হচ্ছে একটা বাইরের জায়গা থেকে একটা চ্যালেঞ্জ। পরাজিত শক্তির দিক থেকে একটা চ্যালেঞ্জ। তাদের এই বিভিন্ন রকমের লোকজন কিংবা আসলে ওই মনস্তত্ত্বের লোকজন যখন আসলে দায়িত্বে থাকে, আপনি যখন বলেন যে আসলে এই সিইসি কে দিয়ে নির্বাচনটা হবে না বা ইলেকশন কমিশনকে দিয়ে নির্বাচনটা হবে না, তখন একই সাথে তার পারপাসটাই সার্ভ করে যারা হচ্ছে আসলে নির্বাচনটা পিছিয়ে দিতে চায় কিংবা নির্বাচনটাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে চায়। আমাদের জন্য বিষয়টা আরো ভয়াবহ এইজন্যে যে আমরা হুম, বাংলাদেশে হাসিনার আমলে নিবন্ধনের জন্যে দরখাস্ত করেছিলাম তখন পাই নাই। হুম। এই সরকারের আমলে যখন নিবন্ধন চেয়েছি তারা আসলে রিভিউ করে নাই। তারা আচ্ছা। বলছে তাদের রিভিউ করার ক্ষমতা নেই। আমরা আদালতে গিয়েছি। আদালত তাদেরকে রায় দিয়েছে হুম। আমাদের এই নিবন্ধন দেওয়ার জন্যে এবং এটা তারা পেয়েছে সেপ্টেম্বর মাসে আপনি এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের কথা রাষ্ট্র বলছেন, তাই না? সংস্কার জি। আন্দোলনের। আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত আমরা নিবন্ধন পাই নাই। কিন্তু তারা বলছে যে এটা দিবে, দিচ্ছে এবং এর মধ্যে দিয়ে তফসিল ঘোষণা করছে। আমাদের জন্য পরিস্থিতিটা এরকম যে আমরা যখন বলি যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক, তখন তাদের জন্য আসলে পাবলিকলি আমরা তাদের কোনো সমালোচনা করি না। হুম। আবার যখন এই সমালোচনা করি না, তখন আমার যে নিবন্ধন নয় আমি রাজনীতি থেকে যেই নির্বাচনটা ধরেন আমরা ফর্মুলেট করেছি। সেই নির্বাচনে আপনি অংশ সেই নেওয়া মুশকিল। নির্বাচনের অংশ নেওয়ার জায়গা থেকে আমাকে আউস্ট করে দিচ্ছে। হুম। মানে আমি আউস্টেড হয়ে যাচ্ছি ওই নির্বাচন থেকে, ওই পলিটিক্যাল প্রসেস থেকে। প্রসেস থেকে। তো জাতীয় স্বার্থ যদি আমি দেখতে যাই তাইলে আমার কাছে মনে হয় যে আমার নিবন্ধনের চাইতেও নির্বাচনটা জরুরি।
কিন্তু এইটা দিয়েও আসলে জাতীয় স্বার্থকে আমরা রক্ষা করতে পারছি কিনা এইখানে এসে সংকটটা ত্রিশঙ্কু অবস্থায় দাঁড়ায়। যেদিন যেদিন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার মানে আগের দিন রেকর্ড করেছেন, কিন্তু বৃহস্পতিবার ঘোষণা দিলেন আর শুক্রবারেই সম্ভাব্য একজন প্রার্থীর কে গুলি করা হলো এবং সেইটা নিয়ে এই ধরনের মন্তব্য আসছে। তাতে অনুমান করা যায় কিনা যে এই ধরনের ঘটনার সম্ভাবনা আরো আছে। আমি আরেকটি তথ্য আপনাকে দিই। আজকে বলা হচ্ছে গত ২ দিন থেকে সারা দেশে অপারেশন ডেভিল হার্টের ফেজ 2 চলছে এবং এর আওতায় বেশ সংখ্যাগুলো দেওয়া হয়েছে। ১,০০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এই ফেজটা চলছে মানে আরো চলবে। এটা গত ২ দিনের কথা। এর মধ্যে দিয়ে আপনি নিরাপত্তা যে আরো একটি বিষয় বলা হচ্ছে, প্রধান দল এবং জুলাই অভ্যুত্থানের যারা নেতা তাদেরকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ। আপনি একজন রাজনৈতিক দলের নেতা। এটি পেয়েছেন কিনা এবং এর মধ্যে দিয়ে আপনি মানে নিরাপদভাবে রাজনীতি করা এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে মনে করছেন কিনা? প্রথমত তো এই নিরাপত্তা আমাকে যদি অফারও করে আমি তো এটা নেব না। কেন? কারণ আমি তো নিরাপত্তা মানে কি পুলিশ আমাকে নিরাপত্তা দিবে তারপরে আমি জি। বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবো? হুম। আমি কি ফ্যাসিস্ট? আমি কি জনগণের শত্রু? ওকে। আমি কি জনগণের সাথে আমার এরকম কোনো দেয়াল তৈরি করার জন্য আসলে রাজনীতি করি? প্রথমত কিংবা আমার নিরাপত্তা যদি দেয় তাইলে কি আসলে দেশে একটা নির্বাচন করার জন্য নিরাপত্তার যে বোধ তৈরি হওয়ার আমার সাথে যদি পুলিশ থাকে সারা জীবন আমি কোনো ধরনের পুলিশ প্রোটোকল এগুলির ধারধারি নাই। কালকে যদি আসলে আমি ক্যাম্পেইন করতে যাই, আমি মানুষের কাছে ভোট নিতে যাব, আমার পেছনে পুলিশ দাঁড়ায় থাকবে। আমি জনগণের কাছে তাহলে জনগণেরকে আমি আসলে একটা মূর্তিমান ভীতি হিসেবে তো আবির্ভূত হব। আচ্ছা। আমাকে দেখেই তো সে ভয় পাবে। রাজনীতিবিদ হিসেবে, প্রার্থী হিসেবে আপনার এটা হচ্ছে আমাকে তো সে ভয় পাবে প্রথম থেকেই। তো আমাকে যদি ভয় পায়, আমি প্রার্থী হিসেবে যদি ভয়ের সঞ্চার করি আসলে ভোটারদের মধ্যে, এই ভোটার কি নির্বাচন ভোট দিতে আসবেন? এই রকমের উদ্ভট চিন্তা, এরকম উদ্ভট পরিস্থিতি তৈরি করলে তো নির্বাচনটাকে যারা আসলে আমরা যেটা বলছিলাম যেটাকে প্রশ্নবোধকের মধ্যে ফেলতে চায়, এই নির্বাচনকে আসলে যাতে নির্বাচন না হয় ঠিক মতো সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন পর্যায়ে সরকারের বাইরে এবং ভেতরে লোকজন আছে, সেটাই তো আসলে প্রমাণ করে। এইটা একটা দিক। ডেভিল হান্টের মতো ব্যাপার যেটা ধরেন একটা ফ্যাসিস্ট টাইম, আপনার আমাকে গ্রেফতার করার জন্য আপনার সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকে আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাকে গ্রেফতার করবে, সেটার জন্য তো আপনি এইরকম কোনো একটা ব্যবস্থা করতে পারবেন না যে কালকে দেশ জুড়ে আপনি একটা ত্রাসের সঞ্চার করবেন যখন নির্বাচনের অবস্থা আছে। বরং আপনাকে যেটা করতে হবে যে এই নিরাপত্তা বোধ যেন মানুষের মধ্যে তৈরি হয়, তার জন্য আসলে যেটা ওনারা করতে পারেন, নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলো তাদের সাথে বসে আলোচনা করতে পারেন যে একটা অস্বাভাবিক পরিস্থিতি যারা তৈরি করতে চাচ্ছে তাদের মোকাবেলা করার জন্য রাজনৈতিক দল এবং সরকার কিংবা আসলে বিভিন্ন প্রতিষ্ঠান মিলে কিভাবে জিনিসটার সমাধান করবে। এইটা যদি ওনারা মনে করে যে ওনাদের পারফরমেন্স একবার হচ্ছে, আমি যেটাকে বলি একবার হচ্ছে আপনি কোনো পারফর্ম করবেন না, এর ভেতর দিয়ে আপনি একটা ওভার পারফরমেন্সের পরিস্থিতি তৈরি করবেন। এই ধরনের রাজনীতি আমরা আগে থেকে দেখে এসছি। যখন আপনার আসলে সক্রিয় হওয়ার কথা তখন আপনি নিষ্ক্রিয় থাকবেন, যখন আপনার আসলে একটা নিরাপত্তা নিশ্চিত করার কথা আপনি অতিরিক্ত সতর্কতার নামে আসলে মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করবেন, মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন, মানুষের নিরাপত্তাকে আসলে আপনি বিঘ্নিত করে নিরাপত্তার নামে মানুষের নিরাপত্তা কেড়ে নেবেন। এই রকমের একটা অস্বাভাবিক পরিস্থিতি তো আসলে কেউ সরকারের কাছ থেকে বিশেষত নির্বাচনের সময় চাইতে পারেন। এখন নির্বাচনের সময় আসলে যখন ঘোষণা করা হলো তফসিল, তখনই এই ঘটনাটা ঘটলো। তারা যে বক্তব্য দিয়েছে আমি একটু আপনাকে পড়ে শোনাই, দর্শকরাও নিশ্চয়ই শুনবেন। যে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর গত শনিবার আইন শৃঙ্খলা বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার করা। আরেকটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আরেকটি হচ্ছে ফ্যাসিস্টদের দমনে এই অভিযান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা তো হচ্ছে মানে অস্ত্র উদ্ধারের ব্যাপারটা একদম প্রত্যেকটা স্বাভাবিক পরিস্থিতিতে যখন নির্বাচন হয় তখনও তো ধরেন নির্বাচনের আগে এমনকি যাদের লাইসেন্স থাকে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি অস্ত্র উদ্ধারের প্রশ্ন আপনি তোলেন তাহলে এর আগে আমরা দেখেছি অন্যান্য নির্বাচনের সময় যে সমস্ত অস্ত্রের লাইসেন্স করা থাকে সেই অস্ত্র জমা দেওয়ার একটা নির্দিষ্ট তারিখ থাকে। কিন্তু এখন যে অস্ত্রগুলো আসলে কোনো লাইসেন্স নাই,
যেগুলো লুট হওয়া বা অন্য কোনো ভাবে হুম। কারো হস্তগত আছে, মানে যাদের কাছে আছে, সেই অস্ত্র আসলে কিভাবে উদ্ধার, সেটা আগেই বা নেয়ার হয়নি কেন, এখন কেন? এইটাই তো আমি আপনাকে এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আপনি এই সরকার যখন থেকে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জি। কথা ভাবছে, হুম, তখন থেকে তো অভ্যুত্থানের সময় যে সমস্ত অস্ত্র খোয়া গেছে হুম, কিংবা আসলে এই সমস্ত ফ্যাসিস্ট যাদেরকে বলতেছে তাদের নামে যে সমস্ত অস্ত্র লাইসেন্সড করা ছিল, হুম, সেই অস্ত্রগুলি তো তখন থেকেই আপনার আসলে উদ্ধার করার প্রক্রিয়া শুরু হুম, করার কথা এবং এইটা আপনার একটা নিয়মিত কাজের অংশ হওয়ার কথা। হুম, আর বিশেষ পরিস্থিতিতে নির্বাচনের সময় আপনি যেটা বললেন, নির্বাচনের আগে সমস্ত নির্বাচন কমিশনই একটা অস্ত্র উদ্ধারের চেষ্টা করে। হুম, আরেকটা হচ্ছে যে অবৈধ অস্ত্র উদ্ধারের চেষ্টা করে, আরেকটা হচ্ছে যাদের বৈধ অস্ত্র আছে, সে অস্ত্রগুলিও নির্বাচনে যাতে আসলে অপব্যবহার না হয়, সেগুলিকে আসলে থানায় সাময়িক সময়ের জন্য জমা জমা দেওয়ার দিতে বলা হয়। নির্দেশ দেয়। জি। তো সেইটা তো ধরেন খুব স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। এই সময়ে যখন এই হত্যাকাণ্ডের পরে অস্ত্র উদ্ধারের কথাটা বলছে, আমি এটাকে পজিটিভ মনে করি। ঠিক আছে। হুম, এখানে যদি বিশেষ করে অস্ত্র উদ্ধার করা হয়, জি। সেটা আসলে ভালো। কিন্তু এই অস্ত্র উদ্ধারের নামে যদি বাড়াবাড়ি, যেমন ধরেন ফ্যাসিস্টদেরকে আসলে আপনি গ্রেফতার করার কথা বলছেন। হুম, ফ্যাসিস্টদেরকে তো আপনি গ্রেফতার করতে পারেন না। হুম, ফ্যাসিজম একটা ধরেন আমাদের এখানে ফ্যাসিজম এই যে বর্গটা পলিটিক্সের, হুম, এইটার যারা অনুসারী কিংবা এটাকে যারা আসলে সঠিক মনে করে, শুধুমাত্র এই মনে করার জন্যে আপনি তো কোনো ফ্যাসিস্টকে বিচারের আওতায় আনতে পারবেন না, গ্রেফতার করতে পারবেন না। আপনি গ্রেফতার করতে পারেন যে সমস্ত ফ্যাসিস্টরা এই ফ্যাসিজমের আমলে মানুষের উপর কোনো সুনির্দিষ্ট অপরাধ করছে এবং সেই সমস্ত অপরাধের যদি তাদের বিরুদ্ধে আপনার কোনো মামলা কিংবা কোনো আইনগত হুম, প্রক্রিয়া চালু থাকে, তাদের যাদেরকে গ্রেফতার করা যায় নাই, তাদেরকে যদি আপনি গ্রেফতার করতে চান সেটা করতে পারেন। হুম, কিন্তু আপনি চিহ্নিত করলেন যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট পার্টি হুম, এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদেরকে আপনি গ্রেফতার করবেন, কিংবা আওয়ামী লীগের সাথে ফ্যাসিস্টদের দোসর হিসেবে আপনি বলেন জাতীয় পার্টি একটা হুম, ফ্যাসিস্টদের সহযোগী পার্টি, হুম, অথবা তাদের যারা আছে কিংবা তার সাথে 14 দলে যারা ছিল হুম, তারা হচ্ছে আসলে ফ্যাসিস্ট। হুম, এইভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে তো এইটা একটা নৈরাজ্য তৈরি করবে। একটা একটা হচ্ছে যে আইনি নৈরাজ্য তৈরি করবে, যেটা হচ্ছে ফ্যাসিস্ট ব্যবস্থার চাইতেও খারাপ হইতে পারে। হুম, তো সেই জন্যে উনারা যখন আসলে কথা বলেন, আপনাদেরকে যখন ব্রিফ করেন, হুম, শব্দ চয়ন করেন, তখন আসলে বিশেষত এরকম স্পর্শকাতর সময় হুম। তাদের আরো অনেক সতর্ক হওয়া দরকার, যে তাদের অ্যা আর্টিকুলেট করে কথা বলা দরকার যে আসলে কি তারা বলতেছেন, কি তারা করবেন, কাদের বিরুদ্ধে বলতেছেন। এখন আপনি যে শব্দটি বললেন যে আইনি আ কি যেন বললেন? সন্ত্রাস আপনার বা আইনি ফ্যাসিজমের কথা বলছি মনে হয়। আইনি ফ্যাসিজম যেটা বলছেন। মানে এইটা মানে একটু পলিটিক্যাল ফ্যাসিজমের চাইতেও আইনি ফ্যাসিজম হ্যাঁ, বলে। এটা বলতে আসলে আপনি কোনটা বোঝাচ্ছেন? না, আমাদের এখানে তো প্রচুর অন্যায্য আইন আছে। হুম, প্রচুর, যেগুলোকে আমাদের দেশের লোকজন কালা কানুন বলে। হুম, এখন একটা আইন দিয়ে ধরেন একটা স্পেশাল পাওয়ার সেক্টর একটা শাসন চালু করলেন। হুম, সন্ত্রাস দমন আইন বলে আমাদের একটা আইন হুম, আছে। যে আইনের আসলে ব্যবহার মানেই হচ্ছে অপব্যবহার। হুম, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলে একটা জিনিস ছিল। হুম, এটা ব্যবহার মানেই হচ্ছে অপব্যবহার। এটার অপব্যবহার ছাড়া এটা ব্যবহৃত হওয়ার কোনো ব্যবস্থা নাই। আর এটা সবসময় মানুষের মৌলিক অধিকারকে আসলে খর্ব করে। আমাদের এখানে তো এরকম অনেকগুলো গণবিরোধী অন্যায্য আইন আছে। এখন এই আইনগুলিকে আপনার সরকার, এই সরকার কি ব্যবহার করবে? এই সরকার তো এই আইনগুলি হুম, ব্যবহার হুম, করার জন্য আসলে আসে নাই। এই সরকার তো এমন একটা পরিস্থিতি তৈরি করবে যাতে এই ধরনের আইনের অপব্যবহার বা এই ধরনের আইনের ব্যবহার ছাড়া হুম, মানুষকে সাথে নিয়ে আসলে এরকম একটা রাজনৈতিক পরিবেশ কিংবা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবে, যাতে এগুলি যারা করে তাদেরকে আসলে মানুষ নিজেরাই পরিত্যাগ করে এবং তারা আসলে একটা গৃহীত শক্তি হিসেবে সমাজ থেকে আসলে সমাজে তাদের ক্রিয়াকর্ম করার জায়গাটা কমে আসে। কিন্তু আমাদের এখানে যেটা আপনি পুরনো কায়দায় যেটা হুম, বললেন, আওয়ামী কায়দায় যদি আপনি দমন করে মনে করেন এটা করবেন, তাহলে তো যে প্রশ্নটা তুলছেন একটু আগে, জি। মানুষ তো এই প্রশ্নটা করতে শুরু করবে যে তাইলে কি আপনি আগের আগের রেজিমটাকে এর চাইতে বেটার মনে করতেছেন কিনা? হুম, তাহলে হোয়াই নট আওয়ামী লীগ? হুম, তাকে আসলে ঠেকাইতে হবে কেন? সেটাই। আমি গতকালকের থেকে একটা উদাহরণ দিতে চাই যে প্রায় ২৪ ঘন্টার সময় রোববার আ রাত ৮ঃ০০ র কিছু পরে আনিস আলমগীরকে একটি জিম থেকে ধরে নিয়ে যাওয়া হয়। ডিবি অফিসে ডিবি কর্মকর্তা কথা বলবেন এই কথা বলে তার প্রায় ২৪ ঘন্টার কাছাকাছি সময় পরে তাকে ৫ দিনের রিমান্ডে নিয়ে আদালতে তোলা হয় এবং ৫ দিনের রিমান্ড দেওয়া হয়। চাওয়া হয়েছিল ৭ দিনের।
প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে আপনি আইনজীবী হিসেবে রাজনৈতিক কর্মী সব দিকের বিবেচনায় এইরকম একটি পরিস্থিতি যখন তাকে নেওয়া হলো তখন মামলা থাকে না। ডিবি অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপরে একটা মামলা বা অন্যটাকে গ্রেপ্তার দেখানো হয়। আর গ্রেপ্তার করা দুটো তো ২ জিনিস। আলাদা। তো গ্রেপ্তার দেখানো হয় এবং তারপরে রিমান্ড মঞ্জুর হয়। এই উদাহরণ আমরা দেখেছি এবং একই বিষয় যে এটিও কিন্তু আগের আমলের একদম। এই ধরনের হুম। ঘটনাই আমরা দেখেছি। এই সময়ে এসে এবং এই নির্বাচনের ঠিক আগে এসে এটাকে আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে তিনি একজন সাংবাদিক। আমি ২ ভাবে এটাকে দুর্ভাগ্যজনক আবারও বলি যে আমাদের একটা দুর্ভাগ্যজনক প্রক্রিয়ার ভেতরে আমরা ঢুকে গেছি। আনিস আলমগীরের এমনিতে যেটা পরিচয় এটা হচ্ছে উনি সাংবাদিক হুম, এবং এই সময়ে যারা আসলে এই সরকারের সাথে ভিন্নমত করে এবং হুম, অন্য কোনো একটা ধরেন আওয়ামী লীগের সমর্থক মনে হইতে পারে। হুম, উনার অনেক কথা থেকে মনে হইতে পারে যে উনি আওয়ামী লীগ সমর্থক হুম, একজন সাংবাদিক। হুম। কিংবা এই সরকারকে সমর্থন এই করেন না এরকম সরকারকে সমর্থন করে না, এই সমালোচনা করেন। সরকারের হুম, সমালোচনা করে। এই ৩ টা বড় জোর আপনি তাকে তারই সমালোচনাকে আপনি আওয়ামী লীগকে সমর্থন করার সমার্থক পর্যন্ত নিতে পারবেন হুম, টেনে। তো আমি যে প্রশ্নটা করতে চাই এটা হচ্ছে যে যদি ধরেন সে একটা আওয়ামী লীগ সমর্থক কিংবা আওয়ামী লীগের সমর্থনকারী হিসাবে হুম, আ কথা বলেন, এই কথা বলার জন্য কি আসলে তাকে গ্রেফতার করা যাবে? যদি এটা হয় তাহলে এই মামলাটা আপনি করেন হুম, যে আপনি আওয়ামী লীগের সমর্থক হিসাবে যেই কথাবার্তা বলতেছেন, এই কথা বলার বাংলাদেশে আপনাদের সাংবাদিকদের কোনো অধিকার নাই। আপনি এইটার অপব্যবহার করতেছেন হুম, বা এটা অমুক আইন অনুযায়ী অপরাধ। সেইজন্য আপনার বিরুদ্ধে এই মামলা করলাম, আমরা আপনাকে গ্রেফতার করলাম। তো একজন মানুষকে একদমই আওয়ামী কায়দায় হুম, আপনি ডেকে নিয়ে যাবেন, নিয়ে আপনি ডিবি অফিসে বসায় রাখবেন। তারপরে ২৪ ঘন্টার মধ্যে মামলা রেডি হবে। সেই মামলায় আপনি তারে গ্রেফতার করবেন এবং আদালতগুলি হুম, একদম পুরনো কায়দায় যে মামলায় দরকার, যখন আপনি যতদিনের রিমান্ড হুম, চাইবেন আদালত পুলিশের নির্দেশ অনুযায়ী সেরকম রিমান্ড মঞ্জুর করবে। হুম। তা আমরা যে আসলে বিচার বিভাগ স্বাধীন করলাম, আলাদা আসলে সচিবালয় করলাম, এই রিফর্মের কাজ করলাম। আসলে এই রিফর্মের রেজাল্টটা আমরা কোথায় দেখব? মানুষ বিচার বিভাগ স্বাধীন হচ্ছে। বিচার বিভাগের সংস্কার হচ্ছে। হুম, পুলিশ স্বাধীন হচ্ছে, হুম, পুলিশের সংস্কার হচ্ছে। এবং মানুষ তার মৌলিক অধিকার ভোগ করতে পারবে। মানুষ তার কথা বলতে পারবে। মানুষ তার মন খুলে লিখতে পারবে। আপনাদের কি হুম। যেন একটা সংস্কার কমিশন মানে গণমাধ্যম সংস্কার গণমাধ্যম সংস্কার কমিশন। জি। গণমাধ্যম সংস্কার কমিশন করবেন। সেখানে সাজেশন রাখবেন, রিকমেন্ডেশন রাখবেন। এবং তারপরে আপনি মুখে বলবেন যে আপনি মত প্রকাশের অধিকারের জন্য আসলে কাউকে আপনার গ্রেফতার মনে থাকার করতেছেন না। কথা প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন যে আপনারা মন খুলে কথা বলুন, হ্যাঁ, সমালোচনা করুন। আপনার মন খুলে কথা বলুন এবং আমার প্রশাসন আপনাদেরকে মন খুলে গ্রেফতার করুক। এটার পরের অংশ তো এই দাঁড়াচ্ছে। আমি এইগুলি হচ্ছে খুবই মানে এরা অভ্যুত্থানকে কালিমালিপ্ত করে ফেলতে চাচ্ছে। এরা এইখানকার ছেলে মেয়েদের যে জীবনদান, হুম। এটার ভেতর দিয়ে যে বাংলাদেশ ওরা বানাইতে চাইছে, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষাটাকে ওরা এমনভাবে কালিমালিপ্ত করতেছে যেটা হচ্ছে ৭২ আমরা দেখছি। আমি এই মামলাটির আরেকটি অংশ যদি আপনার কাছে বলি, সেটি হচ্ছে সাংবাদিক আনিস আলমগীর সহ আরো ৪ জনের নামে আসলে এই মামলাটা করা হয়েছে এবং আলোচনায় এসেছে। তারা হচ্ছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, আপনি তাকে চিনবেন। আর এছাড়াও মডেল মারিয়া এবং আরেকজন উপস্থাপক মডেল ইমতু রাতি সিদ্দিয়াজ এই ২ জনও রয়েছেন। তো তারা এই মোট ৪ জন আনিস আলমগীর এখন গ্রেপ্তার করা এবং তাকে ৭ দিনের পুলিশি রিমান্ড নেওয়ার আবেদন করা হয়েছিল। আজকে ৫ দিনের মঞ্জুর করা হয়েছে। এবং আমি একটু অভিযোগটা পড়ে শোনাতে চাই আপনাকে। আনিস আলমগীরের ১ মাস আগে একটি টেলিভিশন টক শোতে তিনি মন্তব্য করেছিলেন যে বক্তব্য রেখেছিলেন। তার প্রেক্ষিতে এই বিষয়গুলো সম্পূর্ণ নেয়া হয়েছে। রিমান্ড আবেদন যখন করা হয়েছে তখন এই আবেদনের ভিতরে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। আর ৩ নম্বর আসামি অর্থাৎ মেহের আফরোজ শাওনের ভেরিফাইড ফেসবুক পেজে ২৬শে নভেম্বর শেখ হাসিনার লকার থেকে যখন সোনার গহনা উদ্ধারের ঘটনা ঘটে তখন সেটাকে কটাক্ষ করে তিনি পোস্ট লিখেছিলেন। ফেসবুক পোস্ট। এই আ এবং তিনি লিখেছিলেন একেবারে তেরেসমাতি কারবার। এইসব বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এবং ৪ নম্বর আসামি যিনি তিনি লিখেছিলেন এটাই সায়েন্স। এটাই সায়েন্স বলতে আসলে তিনি এইটুকুই হচ্ছে স্ট্যাটাস। আসলে কি বুঝিয়েছিলেন সেটা হচ্ছে অপ্রকাশিত। সেটা আমরা জানি না। এই বিষয়গুলো এসেছে যেটা Facebook, YouTube বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে অনেকে এই ধরনের মন্তব্য করেছেন। সরকারকে কটাক্ষ করা হয়েছে। বলা হচ্ছে উস্কানিমূলক পোস্ট এবং বক্তব্য দিয়ে জননিরাপত্তা বিপন্ন করা এবং অন্য ব্যক্তিকে হত্যার প্রচেষ্টা গ্রহণ করা।
হত্যার প্রচেষ্টাটা কোত্থেকে আসলো আমি জানি না। যেগুলি আপনি বললেন তাতে আমি ধরলাম যে এটা কটাক্ষ। এখন কটাক্ষ করা কোথায় অপরাধ ছিল? কটাক্ষ করা অপরাধ ছিল আওয়ামী লীগের আমলে যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তার আগে যখন আসলে ২০১৩ সালে ওই আইসিটি করা হলো আচ্ছা, তখন। এবং সেখানেও আইনে কটাক্ষ করাকে আসলে অপরাধ হিসেবে হুম, আনা হলো এর পরে। তো এইটার বিরুদ্ধে তো মানে হাসিনার এই যে রেজিমকে আসলে সবাই মিলে ফ্যাসিস্ট রেজিম বলে হুম, এবং যে জন্য হাসিনাকে এখান থেকে পালাইতে হইল। তো সেইগুলির পেছনে তো এগুলিও কারণ যে উনি এই সমস্ত আইন, একটু আগে আমি যেটা বললাম যে আইনের নামে উনি এরকম কতগুলো প্রক্রিয়া চালু করছিলেন এখানে, হুম। যে ওনার যাকে যাকে মনে হইতো কিংবা ওনাদের যাকে যাকে মনে হইতো যে এরা যে হচ্ছে সরকারের আমাদের জন্য threat, বিরুদ্ধে, হ্যাঁ, বিরুদ্ধে। এরা সরকারের হুম, সমালোচনা করে, তাদেরকে আসলে পুলিশ দিয়ে গ্রেফতার করা, আইনের নামে তাদেরকে জেলে রাখা এবং তাদেরকে আসলে রিমান্ডে নিয়ে টর্চার করা হুম, মানসিকভাবে এবং শারীরিকভাবে। সেই কাজটাই তো আওয়ামী লীগ করতেছিল এবং হুম, সেই কাজটা করতেছিল বলেই তো এখানকার মানুষের অভ্যুত্থানটা করলো। এখন একই কাজ যদি আপনি করা অন্যায় মনে করেন, তাইলে যে প্রশ্নটা উঠবে যে কেন অভ্যুত্থানটা, এবং এই অভ্যুত্থানটার ব্যাপারে এই মানুষদের পক্ষে যারা আছে তারা তো খুবই ধরেন এইটার পক্ষে। হুম, মানে আপনি এমনিতে মনে হবে, আমি আবারও বলি, এমনিতে মনে হবে সরকার আসলে অভ্যুত্থানের পক্ষে, অভ্যুত্থানকারীদের পক্ষে অবস্থান নিছে। কিন্তু এর চাইতে অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়ানোর এর চাইতে কোনো ভালো পদ্ধতি হইতে পারে না। আচ্ছা, অভ্যুত্থানের শেখ হাসিনা হুম, যেরকম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়ায়, মানে মুক্তিযুদ্ধ শব্দটা ব্যবহার করে হুম, সকল ধরনের লুটপাট এবং খুন গুম এগুলি চালাইতেছিল। আপনি যদি অভ্যুত্থানকে রক্ষা করার নামে হুম, এই কাজগুলি করেন, তাহলে আপনি ওই শেখ হাসিনাকে ছাড়িয়ে যাবেন তো। ওকে। শেখ হাসিনা তো এটা করার জন্য ১৪ বছর নিয়েছিল। আপনি তো ১৪ মাসে এগুলি শুরু করে দিচ্ছেন। এবং তাতে এই সমস্ত আত্মত্যাগ তো আসলে এই আত্মত্যাগের বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন। কিন্তু আপনি দেখাচ্ছেন হচ্ছে এই আত্মত্যাগটাকে আপনি আসলে সম্মান করেন এবং এটার বিরুদ্ধে কেউ কথা বললে আপনি তার বিরুদ্ধে অবস্থান নেন। আত্মত্যাগ তো হইছে আসলে মানুষকে কথা বলার স্বাধীনতা দেওয়ার জন্য। আজকে আমরা আলোচনা যখন শুরু করি তখন আমরা একটা জায়গা থেকে শুরু করেছিলাম, সেটা হচ্ছে সিইসির বক্তব্য দিয়ে। সিইসির বক্তব্য ছাড়াও আজকে আপনি জানেন শাহবাগ সহ বেশ কয়েকটি জায়গায় এক ধরনের প্রতিবাদ হয়েছে এবং দাবি করা হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অ মানে নেতা তারা পর্যন্ত দাবি করেছেন। এই সরকারের ৩ জন উপদেষ্টার পদত্যাগও দাবি করেছে। তার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাও রয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা তাদের বিষয়ে বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করাটা ধরেন খুবই আমার কাছে মনে হয় যে হুম, এইরকম ঘটনার প্রেক্ষিতে হুম। আসলে পদত্যাগ দাবি করতে হবে কেন আমি ঠিক বুঝতে পারি না। আচ্ছা। আমাদের এখানে এটা একটা মানে ধরেন অদ্ভুত ব্যাপার যে হুম, আমাদের একজনের ব্যাপারে তার যখন আসলে পারফরম্যান্স অনেক লো কিংবা আসলে নেগেটিভ পারফরম্যান্স করে, হুম, তার সরকারের মধ্যে যারা আছেন তারা এটা টের পান না, তারা এটা বুঝতে পারেন না। হুম, তারা তো কেউ আসলে ঐরকম রাজনৈতিক দলের লোক না যে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে নির্বাচিত হইছেন। তারপরে কাউকে কাউকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের জোগাড় করে দিতে জি, হবে, তার জন্য কমিটমেন্ট হুম, আছে, তা তো না। এইখানে তো যারা গেছেন তাদেরকে আসলে একটা অন্তর্বর্তী সময়ের জন্য মানুষ মনে করছে যে আপনারা আপাতত এই দায়িত্বটা একটা ক্রিটিক্যাল মুহূর্ত, আপনারা একটু দায়িত্ব নেন জি, এবং দায়িত্ব নিয়ে এটা পরিচালনা করেন। আমি যদি বুঝতে পারি, প্রথমত আমি যদি বুঝতে পারি এটা পরিচালনার জন্য আমার কোনো যোগ্যতা নাই, আমাকে বললেই কি আমি যাবো সেখানে? আমি তো যাবো না, হুম, প্রথমত। দ্বিতীয়ত যাওয়ার পরে যদি আমি দেখি যে আমার যোগ্যতার ঘাটতি অথবা পরিস্থিতি আসলে আমাকে এমন একটা জায়গায় দাঁড় করাইছে যে এটার সমস্ত ব্লেমটা আমার উপরে আসে, তো কোন কারণে এই পদটা ধরে রাখতে হবে কেন? মানুষকে কেন হুম। বলতে হবে যে আপনি পদত্যাগ করেন এবং আপনি এখান থেকে সরে যান? তো এটা বলার পরেও তারা আসলে এখান থেকে না সরার কিংবা আসলে সরকারের এটাকে রিসাফল করার এর আগেও নাই এই কেন? এই আর এই আমি এটা জানি না যে এর সাথে আইন আ মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন হুম, কিংবা আরেকজন কে? আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার এখানে এর এইটার সাথে আসলে ফেইলিউর টা কিভাবে জড়িত আমার পক্ষে আসলে ওকে। আ তাহলে বুঝতে পারি না। নিরাপত্তা বিষয়ে বিশেষ করে দুর্বল পুলিশ ব্যবস্থাপনা এবং আপনি যেটি বলছিলেন যে যখন নির্বাচন সামনে আসে, নির্বাচনী সহিংসতা বলে আরেকটা সহিংসতা হুম। তৈরি হয়। এটা রেওয়াজ বাংলাদেশে আছে। এবারে সেইটা মোকাবেলায় আসলে আপনি কতটা প্রস্তুত দেখছেন? বিশেষ করে আপনার দল রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এনসিপি এবং এবি পার্টি মিলে আপনারা সম্প্রতি একটি আ জোট গঠন করেছেন।
সেই জোটের পক্ষ থেকে বা আপনার দলের পক্ষ থেকে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? ওইটা তো নির্বাচন নিয়ে আমাদের একটা আলাদা ফর্মুলেশন আছে, জি। যে জন্য আমরা জোটটা করতে জি। চাইছি। আমরা বলি যে এই নির্বাচনটা, এবারের নির্বাচনটা, এটা হচ্ছে ৭০ সালের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এরকম আরেকটা নির্বাচন এই জাতি আসলে ৪৬ সালে করছিল। মানে একটা নির্বাচনের মধ্যে সে গভর্নমেন্ট ফর্ম করবে এবং একই সাথে আসলে সংবিধানের কোনো একটা পরিবর্তন করবে বড় আকারে। এইটা আমাদের অনেকদিন থেকে চাওয়া ছিল এবং এইবারের আন্দোলনের এটা একটা কমিটমেন্ট ছিল আমাদের তরুণদের কিংবা আমাদের সংগ্রামী জনগণের। নির্বাচন যত ঘনায় আসতে থাকলো, আমরা যেটা দেখলাম দুর্ভাগ্যজনকভাবে, যে এইটা একটা সাধারণ পাওয়ার ট্রান্সফারের নির্বাচনে পরিণত হতে যাচ্ছে। একদিকে বিএনপি আর একদিকে জামাত, দুইটা জোট করে কারা আসলে সরকারে আসার জন্য এক দল আরেক দলকে যেভাবে আসলে মানে দোষারোপ করে, ওই দোষারোপের কালচারের মধ্যে গিয়ে দেশটাকে বিভাজনের মধ্যে ফেলে দিচ্ছিল। এবং সংস্কারের প্রসঙ্গটা এই নির্বাচনের যে আরেকটা ক্যারেক্টার আছে, এটার যে কোনো ভোট হচ্ছে, এখানে যে আসলে সংস্কার পরিষদ আসলে গঠিত হবে, এই এজেন্ডাটা আসলে এখান থেকে নাই করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে সেই জায়গা থেকে। এবং আমাদের যে সমস্ত রাজনৈতিক বন্ধুরা ছিল তাদের একটা, যারা আওয়ামী লীগ বিএনপির বাইরে, আমাদের মতো যাদেরকে আমরা মনে করি যে একটা এতটা ক্ষমতার জন্য এত মানে কি বলা যাবে, যে এত মরিয়া না, ক্ষমতা আমরা চাই কিন্তু অনৈতিক ভাবে যেন তেন ভাবে ক্ষমতার জন্য রাজনীতি যারা করে না, সেই সমস্ত রাজনৈতিক দলকেও আমরা দেখলাম যে আসলে একটা দুইটা সিট এটার মধ্যে আসলে রাজনীতিটাকে সীমাবদ্ধ করে ফেলছে যখন, তখন আমরা আমাদের আগের জোট থেকে সরে আসি। আচ্ছা। এবং আমরা আসলে এখানে যারা যারা এরকম হইতে পারে যে একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে জাতীয় স্বার্থে রাজনীতিটা করবে, এরকম অবস্থান যারা নিতে পারে তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি এবং অন্যরাও যোগাযোগ করতেছিল আমাদের সাথে। সব মিলে আমরা আসলে এই জোটটা আর একটু বড় হবে আমরা আশা করছিলাম, কিন্তু এখনো পর্যন্ত এটা ৩টা দলের মধ্যে সীমাবদ্ধ আছে। আমরা এই ৩টা দল মিলে ইন্ডিপেন্ডেন্টলি জাতীয় স্বার্থে নির্বাচনটা করতে চাই। রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি এবং এনসিপি। এবং আমরা আশা করি যে আমাদের সাথে এখনো আমরা কথা বলতেছি আরো একটা দুইটা পার্টিকে আমরা সাথে কারা পাবো। হতে পারেন তারা? আমরা তাদের নামটা এখন আসলে আমরা এর আগে নাম বলে আমরা ওই সমস্ত দলের ভেতরে এক ধরনের অভ্যন্তরীণ বিরোধিতার সৃষ্টি হয়। আমরা সেটা জানাতে চাই। অনেক ধন্যবাদ হাসনাত কায়ুম আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং যারা আমাদের কথা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কায়ুম। তার কাছ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই সময়ের রাজনৈতিক নানা দিকের বিশ্লেষণ আমরা জেনেছি। এরকম রাজনৈতিক নানা বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এই আয়োজন। প্রথম আলোর বার্তা কক্ষ দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আর যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।